সুপ্রিয় দর্শক, পার হচ্ছে 10ই ডিসেম্বর, সার্বজনীন বিশ্বজনীন মানবাধিকারের সনদ গ্রহণের দিন, এবং এই দিনটিকে বিশ্বে মানবাধিকার দিবস হিসেবে উদযাপন করে। এই দিনটিতে এসে আজ বাংলাদেশ কেমন মানবাধিকার পরিস্থিতির ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, এ নিয়ে আলোচনা করব জনতন্ত্রে গণতন্ত্রে। আমি আর ওয়ার্সাদি আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আমন্ত্রিত অতিথি জনাব কাজী রিয়াজুল হক, তিনি মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান। আমাদের সঙ্গে যুক্ত আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর AI মাহবুবউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে যে কোনো মুহূর্তে যোগ দেবেন। আমি আলোচনা শুরু করতে চাই জনাব কাজী রিয়াজুল হক, আপনাকে দিয়ে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখন কেমন ঠেকছে আপনার কাছে? ধন্যবাদ আপনাদেরকে। বিজয়ের মাস এবং আজ বিশ্ব মানবাধিকার দিবস। এই দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, প্রতিটি মানবাধিকার কর্মীর জন্য, প্রতিটি গণতান্ত্রিক মানুষের জন্য, এবং আমি বলবো সর্বোপরি সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তো মানবাধিকার পরিস্থিতি দেখুন, একটা বিশাল ধ্বংসযজ্ঞের উপর ভিত্তি করে, একটা বিশাল হত্যাকাণ্ডের উপর ভিত্তি করে 1948 সাল এই জিনিসটি, এই ডিক্লারেশনটি জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত হয়েছিল যে আমরা যুদ্ধ চাই না, আমরা ধ্বংসযজ্ঞ চাই না, আমরা হত্যা চাই না, আমরা শান্তি চাই। শান্তির উদ্দেশ্যে এই কাজটি করা হয়েছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটি কিন্তু আমরা দেখতে পাইনি পরবর্তীকালে। যদিও কোনো বিশ্বযুদ্ধ আর হয়নি, এটা একটা পজিটিভ দিক আছে, তবে আমরা কিন্তু সেই মানবাধিকার বলতে যেটা বোঝায়, যে মানবাধিকার বলতে, এবং বিশেষ করে এবারের প্রতিপাদ্য যেটা, সেটা হচ্ছে ইকুয়ালিটি, সমতা। এবং মানবাধিকারের ঘোষণাপত্রের 30টি আর্টিকেলের ভিতরে প্রথম যে আর্টিকেলটি দিয়ে আছে সেটা কিন্তু সমতার উপরই বলা আছে। বলা আছে যে অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস। প্রতিটি মানুষই জন্মগ্রহণ করে সমান স্বাধীনতা নিয়ে এবং সমান মর্যাদা নিয়ে, সমান অধিকার নিয়ে। তো সেই জিনিসটি কিন্তু আমরা দেখিনি যে পৃথিবীর কোথাও সেটা বাস্তবায়িত হচ্ছে। এবং এবারের প্রতিপাদ্যের বিষয়ের ভিতরে আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ সব দেশের জন্যই, আমাদের দেশের জন্য, যে ইকুয়ালিটির কথা বলা আছে। আমরা যে ইনইকুয়ালিটি সমাজে দেখছি, আমরা বিশ্ব সমাজের কথা আমি বলছি, যে দেশে দেশে ইনইকুয়ালিটি, কারো অগাধ সম্পত্তি, তারা তাদের খাবার ফেলে দিচ্ছে, তারা তাদের গ্যাস তুলছে না, অথচ আবার অনেক দেশে দেখেন মানুষ ক্ষুধায় মারা যাচ্ছে। আজকে যদি আপনি আমাদের অ্যারাবিক কান্ট্রিগুলোর কথাই যদি ধরেন, আমাদের মিডল ইস্ট কান্ট্রিগুলো যদি ধরেন, যে তাদের তো প্রচুর ঐশ্বর্য, তারা তো তুলছে না, তাদের দাম কমে যাবে। কিন্তু সেই ইয়েমেনে যদি আপনি দেখেন কি অবস্থা, সেই ইয়েমেনে দেখেন আজকে তাদের দেশে, সিরিয়াতে দেখেন কি অবস্থা, তাদের দেশে মানুষ ক্ষুধায়, অভাবের কারণে তারা দেশ ত্যাগ করেছে, নির্যাতনের কারণে, অভাবের কারণে এবং ক্ষুধার কারণে তারা আজকে একটা অন্ধকারাচ্ছন্ন জীবন যাপন করছে। তো বাংলাদেশও এর থেকে ব্যতিক্রম না। এবং আমরা দেখছি অতি সম্প্রতিকালের যে বাংলাদেশেও এরকম একটা অসমতা ছিল, মানুষে মানুষের একটা ভেদাভেদ ছিল। সেই ভেদাভেদটা অতি সম্প্রতিকালে একটু ইমপ্রুভ করেছে। আজকে যে ডাটাটা দেখলাম তাতে একটু ইমপ্রুভ করেছে, যে 1% লোকের কাছে আমাদের দেশের 16%-এর উপরে রিসোর্স রয়েছে, আর 17% বোধহয় ওটা বলেছে, 17% লোকের কাছে আমাদের 1% রিসোর্স রয়েছে। তো এই যে মানুষে মানুষের যে সমতার অভাব, এটা একটা অনেক বড় দুঃখজনক বিষয়। তবে আপনি আমাদের দেশের কথা বলছিলেন, আমরা যদি সার্বজনীন মানবাধিকার ঘোষণাটি দেখি, এই 30টি আর্টিকেলকে, এটা কিন্তু একটা ঘোষণা, এই ইনস্ট্রুমেন্ট একটা ঘোষণা, এটা কোনো জাতিসংঘের সনদ না, এটার কোনো অব্লিগেশন নেই কারো পক্ষে, জাতিসংঘের মেম্বার স্টেটদের জন্য। তবে এই ঘোষণার উপর ভিত্তি করে দুটো জাতিসংঘের সনদ হয়েছে, একটা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস এর উপরে, যেটাকে আমরা ICCPR বলি, আরেকটি হয়েছে ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস এর উপর ভিত্তি করে,
এই কালচার ইকোনমিক কালচারাল রাইটস এর উপরে ভিত্তি করে যে সনদ, এই দুটো সনদে বাংলাদেশ রেটিফাই করেছে। অতএব বাংলাদেশ একটা বড় জিনিস আছে, সেটা হচ্ছে বাংলাদেশ কিন্তু কোর হিউম্যান রাইটস ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এর সবগুলোই রেটিফাই করেছে এক্সেপ্ট অন, সবগুলোই তারা রেটিফাই করেছে। এইখানে বাংলাদেশ রেটিফাই করেছে মানে বাংলাদেশকে এটা মেনে চলতে হবে, বাংলাদেশ এটা প্রতিশ্রুতিবদ্ধ মেনে চলার জন্য। জি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ক্ষেত্রে আমাদের একটা প্রচন্ড অগ্রগতি হয়েছে, একথা অনস্বীকার্য। আমাদের ক্ষুধা দারিদ্র যেগুলো মানবাধিকারের একটা বড় অংশ, সেগুলোর ক্ষেত্রে আমাদের কোনো অভাব নেই। আমাদের শিক্ষা খুব উন্নত করতে না পারলেও ঝরে পড়া থাকলে আমরা শিক্ষাতে আমরা 100% এনরোলমেন্ট করতে পেরেছি। কিন্তু দুঃখজনক যেটা, সেটা হচ্ছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, যে আমাদের চলাফেরার উপরে স্বাধীনতা। আমি বাড়ি থেকে বেরোলে রাষ্ট্র আমাকে নিশ্চিত করবে যাতে আমি এবার সুস্থভাবে বাড়ি ফিরে আসতে পারি, সেইটা আমরা পাচ্ছি না। সেখানে আমরা কিছু কিছু গ্যাপ দেখতে পাচ্ছি। তো এই যে যে গ্যাপটা দেখতে পাচ্ছি, এইটা পূরণের জন্য আমি মনে করি রাষ্ট্রকে আরো অনেক বেশি তৎপর হতে হবে, জনসাধারণকে তৎপর হতে হবে। মানবাধিকার নিয়ে যারা কাজ করে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা বেসরকারিভাবে যারা কাজ করছে, তাদেরকে আরো অনেক বেশি সক্রিয় হতে হবে। তাহলেই আমরা আমাদের মনে হয় আমাদের যে অভিষ্ট লক্ষ্য, যেটার জন্য রাষ্ট্র একটি আইন করেছে 2009 সালে, যে আইনটি হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন আইন, মানে মানবাধিকার সংরক্ষণ উন্নয়নের জন্য যে আইনটি হয়েছে, প্রতিটি মানুষের প্রোটেকশন দেওয়ার জন্য যে আইনটি হয়েছে, সেই আইনটি যেন আমরা সঠিক ব্যবহার করতে পারি, এইটি আমার প্রাথমিক বক্তব্য। আমি আপনার কাছে আবার আসবো। সুপ্রিয় দর্শক, আমরা জানি যে একজন মানব শিশু, একটি শিশু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে সে কিছু অধিকার পেয়ে যায়, সেগুলোই মানব অধিকার, এবং সেগুলো রক্ষার জন্য রাষ্ট্র এবং বিশ্ব এবং সভ্যতা অঙ্গীকারাবদ্ধ থাকে। মানবাধিকার নিয়ে আমরা কথা বলছি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, বাংলাদেশে মানবাধিকারের কি পরিস্থিতি আপনি দেখেন? সব অধিকারগুলো কি মানুষ পাচ্ছে? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি চেষ্টা করব যতটুকু আমার সাধ্য কুলায় বলার জন্য। যে কথাটা আপনি বলছিলেন যে একটা শিশু যখন জন্ম হয় তখন সে কিছু অধিকার নিয়ে জন্ম হয়, এবং আপনি দেখবেন যে একটা শিশুকে যখন মা লালন পালন করে, বাবা মা লালন পালন করে, তখন দেখবেন শিশুর অধিকারটার প্রতি তার খেয়ালটা কেমন। সে চিৎকার করলে বাবা দৌড়ে আসে, মা দৌড়ে আসে, কি দুধ খাবে না চা খাবে, ভাত খাবে, কি খাবে, এটার জন্য অস্থির হয়ে যায়। কখন তার গোসলের প্রয়োজন সেটা মা বাবা ফিল করেন। ঠিক একইভাবে আমি যখন রাষ্ট্রে জন্ম নিছি, তখন রাষ্ট্রের কিছু দায়িত্ব আমার উপরে বর্তায়, সেগুলোকে বলা হয় এক কথায় নাগরিক সুবিধা। আমি শিশু বয়সে কিন্তু বাংলাদেশের বা যে যেখানে জন্ম হোক সেখানকার নাগরিক সে, সুতরাং নাগরিক সুবিধাটা তাকে পাইতে হবে। এটাই যদি এক কথায় বলি, রাষ্ট্র থেকে একটা মানুষের প্রতি মানব অধিকার। এখন আসেন এই মানব অধিকার সংরক্ষণ কিভাবে হচ্ছে বা কতটা হচ্ছে। আপনি 1948 সালে এর যাত্রা শুরু, 50 সালে এই মানবাধিকার দিবসটাকে কনফার্ম করা হয়। আর আজকে 2021 সালে যে কথাটা আমার আগের আলোচক বললেন, তিনটা বিষয় এখানে আসছে এবার। সেটা কি? বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, আর মানবাধিকারের সুরক্ষা দাও। তার মানে কি? ওই 48 সাল থেকে ধরলে প্রায় 73 বছর যাবত এই মর্মে সবাই কাজ করে আসছে। কাজ করার পর তাদের সিদ্ধান্ত হলো এই তিনটা। তার মানে কি? বৈষম্য ঘোচাও, বৈষম্য আছে এখনো, সাম্য বাড়াও, সাম্যটা নাই এখনো, আর মানবাধিকার সুরক্ষা বলতে যদি মানবাধিকার শব্দটা সুরক্ষা হয় তাহলে এটা খুব ভালোভাবেই আছে। আর যদি এর এক্সিকিউশন দেখতে চাই, আমি নিশ্চিত করে বলতে পারি মানবাধিকার বলতে যা বোঝায় তার কিছুই নাই। সেটা শুধু আমার দেশে বলবো না, কোথাও নাই। এখন আমার দেশের মানবিক অধিকারটা কি? আজকে আপনি আসুন, এই যে সেই বিশ্বযুদ্ধ আর হয় নাই, বিশ্বযুদ্ধের পরই এই সিদ্ধান্তগুলো হয়েছে, কিন্তু তারপরে কিন্তু ইরাকে বোমা হামলা হয়েছে এবং সেখানে অগণিত শিশু মারা গেছে, এবং যারা মানবতার কথা বলেন তারাই কিন্তু বোমা নিক্ষেপ করছেন। তারা আমার জন্য, আমাকে মারার জন্য যদি বোমা মারেন ভালো কথা, কিন্তু হাসপাতালে বোমা মারলে যে রুগীটা মারা যাচ্ছে, যে শিশুটা মারা যাচ্ছে, এটা কোন মানবাধিকার, এটা কোন মানবতা? তো আপনার এই সমস্ত গুলি তো আন্তর্জাতিক ভাবে কোনোভাবেই গ্রহণযোগ্য না। পাশাপাশি যদি আপনি এখানে আসেন, আমার দেশে আইনের সুশাসন আছে বা আইন আছে, কিন্তু পাশাপাশি এও দেখতেছি পত্রিকা খুললে সাগররুনি হত্যা মামলায় 83 বার সময় নেওয়া হয়, অর্থাৎ একটা তদন্তই হচ্ছে না। তাহলে তো সাগররুনি হত্যার যারা ছিল তারা কিন্তু
এটা থেকে বঞ্চিত হচ্ছে যারা এটার বিচার পাওনার অধিকারী। আবার যদি আপনি বলেন হাজার হাজার মামলায় অজ্ঞাতনামা আসামি আছে, এটাও মানবাধিকারের লঙ্ঘন। এবং টেলিফোনে আড়ি পাতা, আজকে মনে করেন এই যে আমার না, নাগরিকতা, অজ্ঞাত টেলিফোনে আড়ি নাম পাতা না এখন জানা বলতে পারে- নাম না জানা অপরাধীদেরকে আসামি করা হলে সেটি কিভাবে মানবাধিকারের লঙ্ঘন হলো? হ্যাঁ, এই কারণে হলো যে মামলাগুলোর পুলিশ রিপোর্ট হচ্ছে না, কিন্তু এই মামলার ইস্যুতে যাকে খুশি তাকে হয়রানি করা যায়। আর পুলিশ রিপোর্ট কমপ্লিট করে যদি মামলাটা শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আসামি ফিক্সড হয়ে গেল। তখন ওই যদি প্রকৃত আসামি ধরুক, তাদের বিচার হোক, অন্যরা হয়রানি হবে না। তো অন্যকে হয়রানি করাটাও মানবাধিকার লঙ্ঘন বলে আমি মনে করি। না, সেই কিন্তু অর্থে আমি বলেছি। কিন্তু কোনো একটি তারপরে অপরাধে কারা হ্যাঁ। কারা সে অপরাধ সংগঠিত করেছে যদি কারোর নাম তাৎক্ষণিকভাবে জানা না যায়, তাহলে তাদেরকে কি সেই প্রাথমিক তথ্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা ঠিক হবে না বলছেন আপনি? ঠিক হবে না তো বটেই, কিন্তু আপনি তদন্ত করে বের করে তো একটা সুরাহা করতে হবে। আপনি 5 বছর যদি শুধু এই অজ্ঞাতনামা মামলা চলতে থাকে পুলিশ রিপোর্ট ছাড়া, সেটা কি ব্যাপার? তাহলে আমি আচ্ছা, কি করছি? আপনি যেমন বলছেন ধরুন যে আজকে রোহিঙ্গার, বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলেন। না, আপনি বলুন, শুনতে পাচ্ছি। আপনি দেখেন আজকে পত্রিকায় আছে রোহিঙ্গা নাকি শিশু জিম্মি করছে দুটো ছাত্র, স্কুল ছাত্র, রোহিঙ্গা ক্যাম্প। আচ্ছা, রোহিঙ্গা ক্যাম্পটা তো পুরো বাংলাদেশ না, একটা নির্দিষ্ট জায়গায়। একটা নির্দিষ্ট জায়গায় যদি দুইটা স্কুল বাচ্চা বা কোনো কেউ জিম্মি হয় বা মুক্তিপণ দাবি করে, সেটা কেন উদ্ধার হবে না? সেটা কেন এখনো হচ্ছে না? আমার বক্তব্যগুলো ওখানে। তারপরে যদি আপনি আসেন যে এই গুম হওয়া মানবাধিকার লঙ্ঘন, আপনি গুম আমি করি বা আপনি করেন বা এক্স ওয়াই জেড যেই করুক, আমি সরকার, দায়িত্বটা সরকারের এই ব্যাপারে সিদ্ধান্ত আসা। কিন্তু এরকম অনেক গুমের রিপোর্ট আমরা পত্রিকায় পেয়েছি, কিন্তু কোনো সিদ্ধান্ত কিন্তু আজও আসেনি। সুতরাং মানবাধিকারের যে চিত্র, যেটা আমি বলছি, এটা কারণ হচ্ছে কেউ কেউ বলেন আইনের সুশাসন, আইন দ্বারা মানবাধিকার এস্টাবলিশ করবেন। আইন কিন্তু যুগ যুগ ধরে আছে। আইনের কাজটা কি? ল, কিন্তু আপনি ল এস্টাবলিশ করলেই আপনি মানবাধিকার দিতে পারবেন না। আইন কি পারে? আইন পারে, ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আপনি মানুষের অ্যাটিটিউড পরিবর্তন করতে পারবেন না। যতক্ষণ মানুষের অ্যাটিটিউড পরিবর্তন হচ্ছে না বলেই কিন্তু আইন যতই থাকুক আপনি করতে পারবেন না। না, যিনি কিন্তু অপরাধ করেন তিনি জানেন অ্যাডভোকেট অপরাধের শাস্তি আবু কি। হেনা রাজ্জাকে লয়ারদের বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ার, লকে বলা হয় সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুলস, যা সমাজকে বদলে দিতে পারে। রাইট, জি পারে। কিভাবে পারে? যদি সে আইনটাকে সঠিকভাবে প্রয়োগ করার চেষ্টা করবে, এবং আইনের সঠিক প্রয়োগটা হবে, সঠিক ব্যাখ্যা হবে, যেটা হওয়া উচিত। সেটা কি আদৌ হচ্ছে? আপনি জি, যদি আমি বাংলাদেশের একটা আমি চিত্র আপনাকে বলি, আপনার একই কাছে অপরাধের বিভিন্ন শাস্তি হতে পারে, হচ্ছে বাংলাদেশে একই অপরাধের। আমি অন্য একটা এক্সাম্পল দিব। সেই এক্সাম্পলটা হলো এইরকম, যেমন ধরেন বাংলাদেশে গাড়ি আটক হয় যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, প্রচুর গাড়ি আটক আছে বাংলাদেশে। সেই গাড়িগুলোর মালিক যদি আপনি খুঁজবেন, তাহলে দেখবেন কোন গাড়ি, যেই গাড়ির মালিক ইনফ্লুয়েন্সিয়াল, যেই গাড়ির মালিক রাজনৈতিকভাবে ইনফ্লুয়েন্সিয়াল, এইরকম কোন ব্যক্তির গাড়ি আজও বাংলাদেশে কোথাও আটক নাই। তাহলে কি এদের গাড়ি দ্বারা কোনো দুর্ঘটনা ঘটিত হয়নি বাংলাদেশে? আসছি আপনার কাছে আবারও। অর্থাৎ সবই তো সড়ক দুর্ঘটনা। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে আমি আপনার কাছে আবার আসবো বিস্তারিত শুনতে। আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.আই. মাহবুবউদ্দিন আহমেদ আছেন। জনাব প্রফেসর মাহবুবউদ্দিন আহমেদ, তাহলে মানবাধিকার পুরোপুরি নাগরিকদের বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে বাধা কোনটি? প্রক্রিয়া নাকি অবহেলা? এই নাকি প্রভাব? মানব অধিকার, আমরা যদি এই মানব অধিকারের ব্যাপারটা একটু তাত্ত্বিক ভাবে দেখবার চেষ্টা করি, তাহলে হয়তো এই উত্তরটা পাওয়া সহজ হয়। তাত্ত্বিক ভাবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে, যখনই আমরা মানব অধিকারের কথা বলি, তখন আমাদের একটা মানব বলতে আমরা কি বুঝি, এই জায়গাটাকে কিন্তু আমরা কখনো পরিষ্কার করি না। তার কারণ, ইতিহাসে এই মানুষের যে প্রত্যয়, এই কনসেপ্ট, এটা কিন্তু শুরু হয় এনলাইটেনমেন্টের পরে। ইউরোপে যখন এনলাইটেনমেন্ট শুরু হয়, সেই সময় তারা এই মানুষের কনসেপ্টটাকে তৈরি করবার চেষ্টা করে,
এখন এই মানুষের যে কনসেপ্টটা এটা তৈরি করলো সেটা কি ছিল? আগে তো মানুষ ছিল, তখনও মানুষ, এখনো মানুষ আছে। পার্থক্যটা কোথায়? ইউরোপিয়ানদের ধারণাটা ছিল যে মানুষ অটোনমাস, সার্বভৌম, এবং এই কনসেপ্টটা থেকেই কিন্তু পরবর্তীকালে আর্টিকেল 1-এ আমরা যে ইউএন এর ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস এ দেখি যে প্রত্যেকটি মানুষ জন্ম নিয়েছে ইকুয়াল হিসাবে, এই কনসেপ্টটা কিন্তু তৈরি হয়। তাহলে আমরা সেই জায়গাটা একটু বোঝার চেষ্টা করি। আগে মানুষ কিন্তু ইকুয়াল ছিল না এবং এখনো নাই, এবং আমার আগে যে আলোচনাগুলো হয়েছে খুবই স্পষ্ট ভাবে যে মানুষের মধ্যে এই বৈষম্যগুলো আছে সেগুলোর কথা বলা হয়েছে। কিন্তু প্রবলেমটা যেটা, সেটা হচ্ছে যে এর যে অনেকগুলো ডাইমেনশনস আছে, সেই ডাইমেনশনস গুলোর মধ্যে আমরা কিন্তু ঢুকতে পারি না। মানুষ, যেটা ইউরোপের বিশেষ করে ফ্রেডরিক নিৎসে, উনি বলেছিলেন যে আমরা যে সমস্ত ধ্যান ধারণা দিয়ে বড় হয়েছে, বিশেষ করে ইউরোপ ক্রিশ্চিয়ানিটির ধ্যান ধারণায় বড় হয়েছে, এটা ছিল একটা স্লেভ মরালিটি, একটা কৃতদাসের মরালিটি, এবং সেই কারণে তারা কোনো মানুষ, অটোনমাস মানুষ, যে মানুষ ইতিহাসকে সৃষ্টি করবে, সেই মানুষের জন্ম তখনও হয়নি। এবং এরপরে আমরা যেটা দেখি আমেরিকাতে বিল অফ রাইটসে, যে অল হিউম্যান বিইংস আর বর্ন ইকুয়াল ইন দ্য আইজ অফ ল। এই যে এটা আমাদের প্রাচ্য দেশীয় সমাজে আমরা উচ্চারণ করতে পারি নাই, কেননা আমাদের এইখানে ওই বৈষম্যের কারণে আমাদের এইখানে সব মানুষ সমান ছিল না। প্রথমত নারী পুরুষের একটা প্রভেদ ছিল, পুরুষ নারীর থেকে উৎকৃষ্ট। তারপরে আমাদের ছিল বয়সের দিক থেকে, আমরা যারা প্রাপ্তবয়স্ক এবং শিশু তাদের মধ্যে বৈষম্য আমরা করেছি। তারপরে গায়ের রং দিয়ে, রেস দিয়ে আমরা বৈষম্য করেছি। তারপরে করেছি এথনিসিটি বা জাতিসত্তা, সংস্কৃতি, এগুলোকে দিয়ে, এবং আমরা একটা হায়ারার্কি বা অর্ডার তৈরি করেছি যে এরা মর্যাদা সম্পন্ন, এরা অমর্যাদাপূর্ণ। এই ঘটনাটা এখনো পর্যন্ত চলছে, এবং আমাদের সমাজে আমরা যেহেতু মানুষের কনসেপ্টটা সেই অর্থে তৈরি করতে পারি না, মানুষকে আমরা এখনো একটা নির্ভরশীল, যাকে নিয়ন্ত্রণ করা যায় এবং নিয়ন্ত্রণের কতগুলো মেকানিক্স আছে, তার মধ্যে মানুষকে আমরা রাখি। সেই হচ্ছে একটা পরিপূর্ণ মানুষ যে তার অধিকার নিয়ে জন্মাবে, এবং এই অধিকার তার যে পরিবেশ, তার গোষ্ঠী, তার সমাজ, তার সম্প্রদায়, তার রাষ্ট্র তাকে নিশ্চিত করবে, এটা কিন্তু তৈরি হয়নি। এবং ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের যে ডিরেক্টর কিছুদিন আগ পর্যন্ত ছিলেন, অ্যাক্সেল হর্নার, উনি বলছিলেন যে রিকগনিশনটা, এটা বা স্বীকৃতি, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা যখনই মানুষকে মধ্যে স্বীকৃতি না দেই, ইকুয়াল হিসেবে স্বীকৃতি না দেই, তখনই কিন্তু আমাদের মধ্যে একটা অসন্তুষ্টির সৃষ্টি হয়। এবং পরবর্তীকালে ইতিহাস বলছে যে এক ধরনের বৈপ্লবিক অবস্থার প্রফেসর সূচনা হয়। মাহবুবুদ্দিন আহমেদ, এখন অনেক অনেক বদলেছে, পৃথিবী অনেক দূর এগিয়েছে, মানবাধিকারের কনসেপ্টটা অনেকের কাছে পরিষ্কার হয়েছে, মানুষ তার অধিকারের ব্যাপারেও সচেতন। এই প্রেক্ষাপটে এসে দাঁড়িয়ে বিশ্বের প্রেক্ষাপটের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের পরিস্থিতি আপনার কাছে কেমন লাগে? আমি কিন্তু শুনতে পাচ্ছি না কিছু। ও জি, প্রফেসর মাহবুবুদ্দিন আহমেদ, আমি বলছি যে বিশ্ব এগিয়েছে অনেকখানি, যোগাযোগও বেড়েছে, ফলে এখন এই অধিকার সম্পর্কে মানুষ অনেক সচেতন। এই অধিকারের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ডও জড়িয়ে পড়েছে। এই বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশে মানবাধিকার বাস্তবায়নের, মানবাধিকার বুঝে পাওয়ার
দৃশ্যটি কেমন লাগে আপনার কাছে? কাকে প্রশ্ন করেছেন বুঝতে পারছি না, না। আমি বরং একটা বিরতি নেই, বিরতি থেকে ফিরে কারিগরি ত্রুটি সারিয়ে আবার আমরা শুরু করব। আমাদের সঙ্গে থাকুন সুপ্রিয় দর্শক। আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব প্রফেসর AI মাহবুবউদ্দিন আহমেদ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আপনার কাছে ছিলাম। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলছেন যে মানবাধিকার আসলে দেশে তো বটেই, বাইরেও কোথাও নেই। সেই পরিস্থিতিতে আপনি কি দেখছেন বাংলাদেশে? এটা দেখেনি। প্রফেসর মাহবুবউদ্দিন আহমেদ। না, আমরা শুনতে পাচ্ছি না। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি। আপনার কাছে কেন মনে হচ্ছে যে আসলে বিশ্বের কোথাও মানবাধিকার নেই? এটা কারণ হচ্ছে বিশ্বের কোথাও মানবাধিকার নেই, এটা এই অর্থে বলছি যে, যেমন একটু আগে বললাম যে ইরাকে যে বোমটা মারল, শিশু মারা গেল, হাসপাতালে রোগী মারা গেল, তো এখানে মানবতাটা কিভাবে রক্ষা হলো গেল একটা দিক। আরেকটা কথা আমি সিম্পল বলি আপনাকে, মানবতা নাই যে তা নয়, মানে চেষ্টা যারা করে তারা কিন্তু উন্নতি করতেছে। যেমন ধরেন, যত বেশি মানবাধিকার বাড়বে তত বেশি ক্রাইম কমে যাবে। অর্থাৎ আমি যদি যদি যেমন আমাকে একটা জিনিস আপনি বন্টন করতে দিলেন 15 জনের জন্য, সেখানে যদি আমি মাত্র 3 জনকে দিয়ে বাকি 12 জনেরটা আমি একা নেই, তখন ওই 12-11টা লোক কিন্তু বঞ্চিত হবে। অর্থাৎ আমি যে লোভ সামলাতে পারলাম না, লোভটাকে কন্ট্রোল করতে পারলাম না, সে কারণে আমি এটা ভোগ করতে গেলাম, তো 11 জন মানবাধিকার থেকে বঞ্চিত হইল। সে কারণে আপনি যত বেশি লোভ কমাবেন, মোহ কমাবেন, তত বেশি আপনি মানবাধিকার স্টাবলিশড হবে। আমি এক কথায় যদি বলি যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, হিংসা, কিনা, রিয়া, কামনা, বাসনা, এর ঊর্ধ্বে যিনি থাকবেন, তার দ্বারা কারো মানবাধিকার লঙ্ঘিত হবে না। অর্থাৎ এটা মানুষের গুণগত বৈশিষ্ট্য হতে হবে। না, মানুষের কিন্তু ভিতরে যদি এই গুণাগুণ জনাব আসে, আবু হেনা রাজ্জাকি, কামনা বাসনা মানুষের প্রবৃত্তি, আইন, জি। অধিকার, এগুলোর সঙ্গে এগুলো সাংঘর্ষিক হয় কি করে? কামনা বাসনা ছাড়া কি মানুষ হতে পারে? আছে, কিন্তু কামনা বাসনা কোনটা? যেটাকে আমি নষ্ট কামনা, নষ্ট বাসনা বলছি, এটা আপনাকে বুঝতে হবে। যেটা আপনার জন্য প্রাপ্য, আপনার জন্য যেটুকু নির্ধারণ করা আছে, সেটুকুর ভিতরে যদি আপনি থাকেন, তার থেকে বেশি যদি আপনি করতে যান, তখন এগুলা লঙ্ঘন হবে। এবং এইটা লঙ্ঘন যখনই হবে, তখনই মানবাধিকার লঙ্ঘন হবে। আর মানবাধিকার লঙ্ঘন হইলেই ক্রাইম থাকবে, অপরাধ বোধ থাকবে। যেমন নেদারল্যান্ডে সর্বশেষ জেলখানাটা বন্ধ হয়ে গেছে, সরকারি অফিস বানাচ্ছে। অর্থাৎ সেখানে এই যে বিষয়গুলো আমি বলছি, মানবাধিকার তার এস্টাবলিশ করার চেষ্টা করতেছে, যত বেশি করতে পারতেছে তত বেশি ক্রাইম কমে আসছে। ক্রাইম কমে আসবে, মানবতা যত বেশি এস্টাবলিশ করতে পারবেন। যেখানে যত বেশি ক্রাইম, ইট ইজ ক্লিয়ার যে সেখানে তত বেশি মানবতার লঙ্ঘন। মানবতার সাথে ক্রাইমের একটা সম্পর্ক আছে। সেই মানবতা আপনি যত বেশি দেখাইতে পারবেন, তত বেশি ক্রাইম বন্ধ হবে এবং সমাজের শান্তি প্রতিষ্ঠিত হবে। মানবাধিকার মানেই কিন্তু শান্তি। সবার অধিকার যদি ন্যায়সঙ্গতভাবে পাওনা থাকে, তবেই কিন্তু ত্রাণ এবং শান্তি। জি। জনাব কাজী রিয়াজুল হক, মানবতার সঙ্গে শান্তির একটি সম্পর্ক এবং মানবাধিকার রক্ষার সঙ্গে অপরাধ কমে যাওয়ার সম্পর্ক, কি বলবেন আপনি? না সাদেক, প্রথমে আমি একটা কথা বলিনি, আমাকে উইদিন 2-3 মিনিটস আমাকে আই হ্যাভ টু লিভ ফর অ্যানাদার প্রোগ্রাম, সো আমি রেডি হয়ে নিয়েছি এই ফাঁকে। তা আমি প্রথমে বলবো যে মানবাধিকার একটা অনেক বড় জিনিস। হ্যাঁ, মানবাধিকারের সাথে শান্তির সম্পর্ক তো নিশ্চয়ই আছে, কারণ মানবাধিকার লঙ্ঘিত হলেই তখন শান্তি বিঘ্নিত হয়, বা শান্তি বিঘ্নিত হয়েছিল বলেই মানবাধিকারের এই আজকে যে আমরা দিনটি পালন করছি, এই দিনটির এই ঘোষণাটি সৃষ্টি হয়েছিল। তবে মানবাধিকার একটা অনেক বড় ক্যানভাস, সেটা শুধু শান্তি তো থাকতেই হবে, শান্তির সঙ্গে আরো অনেকগুলো জিনিস থাকতে হবে। সেটা হচ্ছে সবার মধ্যে একটা সমতা থাকতে হবে। আগেকার দিনে রাজা বাদশাহদের সময়ে তখন কিন্তু শান্তি ছিল, কিন্তু সমতা ছিল না, ইনইকুয়ালিটি ছিল। তখন কিন্তু দাস প্রথা চালু ছিল, কিন্তু পৃথিবীতে ওই অকাম কুকাম অতটা ছিল না, বা কোনো দেশেই ছিল না। সেই জন্য আমি বলবো মানবাধিকারকে
ঠিক মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে বলতে হবে যে সার্বজনীন মানবাধিকার ঘোষণার ভিতরে এবং আমাদের দেশে যে আইনটি করা হয়েছে আমাদের সংবিধানের আলোকে, সেই আইনে মানবাধিকারকে কিভাবে ব্যাখ্যায়িত করা হয়েছে, কি কি জিনিসগুলো তার ভিতরে আছে, মানুষের জীবনের অধিকার, মানুষের খাবার অধিকার, শিক্ষার অধিকার, এই সমস্ত অধিকারগুলোর একটা সমন্বয় ঘটাতে হবে। এই অধিকারগুলো প্রতিষ্ঠিত করতে হবে, সেইটি মানবাধিকার। সেটা আমরা এখনো অনেক ক্ষেত্রে করতে পেরেছি, অনেক ক্ষেত্রে করতে পারিনি। আমি মনে করি যে আমাদের রাষ্ট্র সেই ব্যবস্থাটা নিবে যাতে মানুষের যেগুলো এখনো আমরা বিশেষ করে criticism-এর সম্মুখীন হচ্ছি, কোন সেগুলো যেন কোন প্রতিষ্ঠিত কোন করতে পারে। অধিকারগুলো বাস্তবায়িত হয়নি বলে আপনি মনে করছেন? না, আমি প্রথমে বলেছিলাম সেটি, যে আমাদের সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস যে অধিকারগুলো আছে, মানে একটা মানুষের জীবনের নিরাপত্তা থাকতে হবে, এটা রাষ্ট্রকে নিশ্চিত করতে। একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না, বা একটা মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হলো, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোকে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। আর ইকোনমিক, সোশ্যাল, কালচার রাইটস এর ব্যাপারে আমি খুব পরিষ্কার করে বলেছি, এই দুটি হচ্ছে মানবাধিকারের মূল সনদ। এখানে আমরা অনেক দূরে গিয়েছি। তো এইটাই আমার বক্তব্য। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু উঠতে চাচ্ছি, দাদি আরেকদিন অনেক আলাপ অনেক করবো অনেক মানবাধিকার নিয়ে। ধন্যবাদ জনাব কাজী রিয়াজুল হক আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জনাব প্রফেসর AI মাহবুবউদ্দিন আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এখন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমি জানতে চেয়েছিলাম যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, আমি সেটাই শুরু করেছিলাম, শেষ করতে পারিনি আমার কথাটা। আমি একটা যে প্রত্যয় বা ধারণা দিয়ে শুরু করেছি মানবাধিকারের সাথে যেটা জড়িত, জি। সেটা হচ্ছে স্বীকৃতি। আমাকে স্বীকৃতি দিতে হবে অন্যের বিভিন্নতাকে, এবং ওই স্বীকৃতিটা যদি সাম্যের উপরে প্রতিষ্ঠিত হয়, তাইলে পরে আমরা দেখব যে সেখানে মানব অধিকার লঙ্ঘিত হবে না। এখন এই যে আমাদের আধুনিক সমাজ, যেটাকে আমরা বলি মডার্নিটি, আধুনিকতা, এবং অনেকে পোস্ট মডার্নিটি বা উত্তর আধুনিকতার কথাও বলে, সেখানে যেই জিনিসটি খুব মানে রাজনৈতিকভাবে যেটা খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে পাশ্চাত্য জগতে, সেটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স। এবং এটাও কিন্তু বাংলাদেশে বিস্তার লাভ করেছে, ভারতবর্ষেও বিস্তার লাভ করেছে আইডেন্টিটি পলিটিক্সে। এবং আমরা একদিক থেকে খুশি হতে পারি এইটা ভেবে যে যে থার্ড জেন্ডার, যাদেরকে আমরা হিজড়া বলতাম এবং যাদেরকে আমরা নিগৃহীত করতাম, যাদের মানব অধিকার আমরা কখনো দেইনি, তাদেরকে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এবং আমরা রাষ্ট্র হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়েছে। এটা কিন্তু আমাদের একটা বড় অর্জন। কিন্তু এই অর্জন এরকম অনেক জায়গায় আমাদের এখনো এই বৈষম্যগুলো রয়ে গেছে, যে স্বীকৃতিটা না থাকার কারণে আদিবাসীদের একটা সমস্যা রয়ে গেছে। এবং আমরা সব সময় আমরা যেটা দেখেছি, যেটা মানে পাশ্চাত্য দেশে এবং আমাদের দেশেও, সব দেশে প্রাচীন কাল থেকে এই পর্যন্ত যেটি আছে, সেটা হচ্ছে এই লিঙ্গ বৈষম্য, এবং এই তাদের কোনো সমান অধিকার নাই। রাষ্ট্র কর্তৃক পাশ্চাত্য দেশে সমান অধিকার দেওয়া হলেও আমরা কিছু কিছু দেশে ধর্মীয় কারণে সমান অধিকার দেওয়া হয় না, এবং সেখানেও আমরা দেখি যে তারা বঞ্চিত হয়। এখন পাশ্চাত্য দেশে অধিকার দেওয়া হলেও কিন্তু সেখানে আবার যে প্রবলেমটা, সেটা হচ্ছে সেটাকে প্রতিষ্ঠিত করা হয় না। যেমন ওখানে একটা পুরুষতান্ত্রিক সংস্কৃতি, ওখানে একটা মাচো কালচার, এই পাশ্চাত্য দেশে এই জেন্ডার ইকুয়ালিটিটাকেও বিঘ্নিত করে। তা আমাদের দেশে যদি আমরা তাকাই, আমরা অনেকগুলো এইরকম মানব অধিকার লঙ্ঘন আমরা দেখতে পাই। তবে সাদামাটা যে জিনিসটার সাথে আমরা সব সময় এই মানব অধিকারকে নিয়ে আসি, সেটা হচ্ছে কল্যাণ। যা মানুষের জন্য কল্যাণকর, যা একটা মানুষকে মুক্ত করতে পারে, তাকে শৃঙ্খল থেকে মুক্ত করা। এই শৃঙ্খলটা রাজনৈতিক শৃঙ্খল, এই শৃঙ্খল অর্থনৈতিক শৃঙ্খল,
সামাজিক শৃঙ্খল, এগুলো থেকে তাকে মুক্ত করতে হবে। সে যা তার যে পোটেনশিয়ালিটিসটা আছে, সে এই পোটেনশিয়ালিটিসটা, তার প্রতিভাকে সে যেখানে বিকশিত করতে পারবে, এই বিকশিত করে দেওয়ার সুযোগটা হচ্ছে মানবাধিকারের সুযোগ দেওয়াটা। তো সেদিক থেকে কিন্তু আমরা আমাদের অনেকগুলো কিছু আমরা করতে পেরেছি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দ্য কোর যেটা এসেন্স, যেটা সেই মানে সেই এসেন্সের দিক থেকে আমরা পারি নাই। এবং তার সাথে যেটা জড়িত সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে আমাদের যে রাষ্ট্র, এই রাষ্ট্রের কাঠামোটা এটা ছিল পেট্রিমোনিয়াল স্টেট, এক ধরনের পৈতৃক রাষ্ট্র, অথবা যেটা যদি হামজা আলাবির কথা আমরা বলি সেটা হচ্ছে ওভার ডেভেলপড স্টেট, যেখানে বিউরোক্রেসি সিভিল সোসাইটি থেকে বেশি প্রভাব বিস্তার করে। ইভেন আমরা দেখি যে রাজনৈতিক দলের থেকেও, যেখানে আমলারা এই রাষ্ট্র পরিচালনার মধ্যে তারা বেশি ভূমিকা পালন করে, তখন যেটা হয় এই রাষ্ট্রটা কল্যাণমূলক রাষ্ট্র না হয়ে এটা একটা মিনিমালিস্ট রাষ্ট্র হিসেবে পরিণত হয়, যে যতটুকু না করতে পারলেই নয়, রাষ্ট্র হিসেবে টিকে থাকতে সে সেটা করে। কিন্তু আমরা দেখেছি যে ওই বিশ্বযুদ্ধোত্তর ইউরোপে এই চিন্তা ভাবনাগুলো এসছে, এবং সোভিয়েত ইউনিয়নে যে সমাজতান্ত্রিক বিপ্লবটা ঘটে, সেখানে যেই মানব অধিকারের চিন্তা ভাবনা এবং তার স্বীকৃতি দেওয়াটা, তারই রেসপন্স হিসাবে আমরা দেখি যে হেনরি ভিভারেজ ইংল্যান্ডে একটা সোশ্যাল ওয়েলফেয়ারের একটা স্কিম তৈরি করে, এবং সেখানে এই মানব অধিকার তাদের মতো করে যেটা, সেগুলোকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। আমরা কিন্তু সে কাজটা করতে পারি, এবং সেইখানেই যে জিনিসগুলো হচ্ছে বেকারত্ব যদি আমরা কথা বলি, আমরা দারিদ্র্যের যদি কথা বলি, আমরা ওই যে জিনিসগুলো এসছে, নানা রকম অপরাধের যে বিচারগুলো পায় না, বিচারহীনতাটা, সেটাও কিন্তু মানে আমার তো একটা অধিকার আছে বিচার পাওয়ার। এবং আমাদের ব্যারিস্টার সাহেব অত্যন্ত সুন্দরভাবেই বলেছেন যে কি করে মানে পুলিশ ইনভেস্টিগেশন না করে বিচারহীনতাটাকে তৈরি করে রাখলে পরে সেখানে এক ধরনের মানবতা লঙ্ঘিত হয় বা মানব অধিকার লঙ্ঘিত হয়। তো তারপরে যে জিনিসটা এসছে আমার কাছে সেটা খুব ভালো লেগেছে, উনি যেটা একটা নিষ্কাম ধারণার কথা বলছেন, ওটা একটা এক ধরনের এই ধ্যান ধারণাগুলো কিন্তু মানুষের ইডিওলজি বা আদর্শগত জায়গা থেকেই কিন্তু এগুলো তৈরি হয়েছে, এবং এই মানব কল্যাণ মানব অধিকারও সেখান থেকে তৈরি হয়েছে। তো বৌদ্ধদের যে জিনিসটা আছে যে 4টা নোবেল ট্রুথস, এবং সেই নোবেল ট্রুথসের মধ্যে একটাতে তারা বলছে এই জীবন, এই সংসার হচ্ছে দুঃখময়, এবং এই দুঃখের মূল কারণটা হচ্ছে তৃষ্ণা, লোভ, লালসা, এবং সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে পরে আমাদের পক্ষে নির্বাণ লাভ করা সম্ভব হবে, এক ধরনের মানসিক প্রশান্তি আমরা পাবো। এবং সেইখানে গিয়ে ওরা 8 রাইট পাথের কথা বলছে, যে 8টা মানে ভালো রাইট থিঙ্কিং, রাইট অ্যাকশনস, এইসব অনেকগুলো ওদের কথা আছে। তো সেই জায়গাটার মধ্যেও কিন্তু আমরা মানুষ এবং মানুষের যে অধিকার আছে, মানুষের যে তার আত্মার মুক্তি দরকার, এবং সেই মুক্তির জন্য যে পরিবেশটা তৈরি করা উচিত, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, এটার রিকগনিশনটা কিন্তু সমস্ত ধর্মের চিন্তার মধ্য দিয়েও কিন্তু আছে। ইসলামও এক সময় বলেছে আশরাফুল মখলুকাত, আবার বলেছে মানুষকে যে সে হচ্ছে আল্লাহর প্রতিনিধি, খলিফা। তো সেইখানে এই মানুষ যে আল্লাহর প্রতিনিধি, তার বিকাশ করবার জন্য তো আমাদের রাষ্ট্র, সমাজ, সম্প্রদায়ের একটা বড় দায়িত্ব আছে, যে তাকে আমরা বিকশিত করতে দেব, এবং যে
সমাজে যে যে সংস্কৃতি, সেই সাংস্কৃতিক বলয়ের মধ্য দিয়ে, তার আদর্শের মধ্য দিয়ে তাকে বিকশিত হতে দেওয়া উচিত। জি, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি। জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার জন্য 1 মিনিট, আপনার শেষ কথাগুলো শুনি, তারপর আমরা শেষ করব অনুষ্ঠান। না, এখন শেষ কথা বলতে এই যে মানবাধিকার বঞ্চিত, যে কথাটা আমি বারবার বলছি, যে ওই সমস্ত জায়গায় আপনি মানবতা ক্রাইম পাবেন যেখানে মানবতাটাকে বিবর্জিত করা হয়। অর্থাৎ যেমন ধরুন, আপনি ক্রাইম এমন একটা বিষয়, ক্রাইম থেকে ক্রাইম ইজ দ্য মেইন সোর্স অফ ইলিগাল আর্নিং অফ দ্য ল এনফোর্সিং এজেন্সি। এখন ল এনফোর্সিং এজেন্সি কিন্তু শুধু কোনো পুলিশ না, ল এনফোর্সিং এজেন্সি রাষ্ট্রের যত লোক কাজে নিয়ন্ত্রিত, রাষ্ট্রের উন্নয়নের লক্ষ্যে, রাজনৈতিক ভাবে যেভাবেই হোক, এরা সব লোকে। এখন দায়িত্ব নিয়ে বলছেন জনাব অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি। আমি বলছি যে ক্রাইমটা থাকে কখন, ক্রাইমটা যদি আইন দিয়ে দমন করা যাইতো। যে দাবি করলেন আপনি আইন শৃঙ্খলা বাহিনী সম্পর্কে দায়িত্ব নিয়ে দাবি করছেন। আমি আইন শৃঙ্খলা বলতে পার্টিকুলার কিন্তু পুলিশ বলছি না। যেমন ধরেন একজন আমলা, উনিও কিন্তু আইনকে, সেও তো কিন্তু আইনকে ব্যাখ্যা দেন, আইনের গেজেট নোটিফিকেশন দেন, বিভিন্ন বিষয় দেন। আমি যখন ইনকাম ট্যাক্স অফিসে যাই, সেখানেও আইন আছে। আপনি যেমন দেখবেন আমি ইনকাম ট্যাক্স দেই, অথচ আমি যদি ইনকাম ট্যাক্স অফিসে যাই, আমাকে অফিসের লোকে মনে করে আমি চোর, আমি ট্যাক্স ফাঁকি দিচ্ছি। আর সময় নেই। অনেক ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায়।